মানুষ যখন অন্দর আর অন্তরের মধ্যে ফারাক ভুলে যায় তখন তার নাম হয় রানা সরকার। এই মানুষটা নানাভাবে নিজেকে আলোচনার অলিন্দের মধ্যে তুলে ধরতে চান। যদি ভালো করে বিবেচনা করেন তবে চলে যেতে হবে 30শে জানুয়ারি তার ওই সামাজিক মাধ্যমের পোস্টে। সেখানে আপনার পরিষ্কার হবে যে অন্দরের কথা কিভাবে তিনি বাইরে করে দিচ্ছেন। যেখানে তিনি দেবকে সাপোর্ট করতে চেয়েছেন, পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামও তুলেছেন, তবে আরেকজন মানুষ যেখানে উপস্থিত ছিল সেই মিটিংয়ে, সেই মানুষটির কথা তিনি আকার ইঙ্গিতে বললেও সোজা সাপটা বলেননি এবং তখন সাংবাদিকদের দোষারোপ করেছেন যে ওই ভেতরকার কথা কিভাবে সাংবাদিকদের জানিয়ে দেওয়া হলো সেটা কিন্তু সঠিক হলো না। তাহলে আজকে 19শে এপ্রিলে এসে সেই কাজটি তিনি কেন করছেন? প্রথমে তার যে কথাটির বিরুদ্ধতা করব সেটি হচ্ছে জিৎ সুপারস্টার নন। বিগত 10 বছরে কোনো হিট সিনেমা নেই, কিন্তু আপনি কেন একসময় জিৎ, প্রসেনজিৎ এবং দেবকে সুপারস্টার বলেছিলেন? ওই 30শে জানুয়ারির পোস্টেই আপনি লিখেছেন দেব, জিৎ, প্রসেনজিতের ছবি মানুষ হলে গিয়ে দেখতে পছন্দ করে। তাহলে আজকে 19শে এপ্রিলে এসে কি এমন ঘটল যেটা আপনি ফলাও করে একেবারে বাজারি করে দিলেন আর নিজেকে এমনভাবে তুলে ধরলেন যে এই জিতকে আপনি জন্ম দিয়েছেন? না, আমার কোনো ব্যক্তিগত বিদ্বেষও নেই আর জিতের প্রতি প্রচুর ভালোবাসা উতলে পড়ছে সেরকমটাও নয়। তবে প্রত্যেকটি মানুষের একটু সম্মান বলে জিনিস আছে। আপনি যখন বুম্বাদাকে সম্মান দিচ্ছেন, দেবদাকে সম্মান দিচ্ছেন, জিতদাকেও সম্মান দিন। যদি না দিতে পারেন তার সম্বন্ধে কথা বলবেন না। তাকে নিয়ে যে ধরনের পোস্ট করলেন সেই পোস্টের ভাষাগুলো কি একটু মার্জিত করা যেত না? তবে এটা আপনার সূচনা পর্ব নয়, এর আগেও আপনি অনেককেই কটু কথা বলেছেন। ওই বললাম, আলোচনার অলিন্দে আপনি একেবারে ভেসে থাকতে চান, তলিয়ে যেতে চান না। মাঝে মাঝেই আপনি এমন কিছু করে বসেন, আপনার সামাজিক মাধ্যমকে এমনভাবে ব্যবহার করেন যাতে সত্যিই সবাই জানতে পারে রানা সরকার বলে কেউ কেটা একজন রয়েছে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির। যেই ইন্ডাস্ট্রি সঠিকভাবে বেঁচে আছে কি না সেটাই পরিষ্কার করে বলে দেওয়া যায় না। ভেবে দেখবেন তো, সত্যি কি আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সেই পরিস্থিতিতে রয়েছে যেরকমভাবে অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রি একটু একটু করে প্রতিদিন বেড়ে চলেছে, সেখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে? একটা ছোট্ট ঘটনা বলি। আজকেই দেখলাম সামাজিক মাধ্যমে সেই সিনেমাটিকে বলা হচ্ছে ডিজাস্টার, মাত্র নাকি 25 লক্ষ টাকার ব্যবসা করেছে। নারী চরিত্র বেজায় জটিল। সেই সিনেমাটাকে কেন ওই রকম একটা সময় আসতে হলো সেটা ভেবে দেখেছেন? যে কোন রাজনীতির কারণে ওই নারী চরিত্র বেজায় জটিল একটা ভালো মানের সিনেমা, হয়তো উচ্চ মানের সিনেমা বলা যাবে না, কিন্তু যথেষ্ট ভালো মানের সিনেমা, যেখানে প্রত্যেকটি রিভিউয়ার, প্রত্যেকটি দর্শক ভালো বলেছে যারা যারা দেখেছেন, তাদের কেন এইভাবে মুখ থুবড়ে পড়তে হলো? সেটা কি কোনো বিনোদনের ইতিহাসে লেখা থাকবে না? বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কলঙ্কময় দিনগুলির মধ্যে সেই নারী চরিত্র বেজায় জটিলের কথা লেখা থাকবে না? অঙ্কুশ ঐন্দ্রিলার প্রচেষ্টার কথা লেখা থাকবে না? তাদের পেছনে যে ধরনের কলকবজা নাড়ানো হয়েছে সেই কথা মানুষ জানতে চাইবে না? চাইবে। তবে রানা সরকার, আপনি এর আগেও এরকম প্রচুর করেছেন। পার্শ্ববর্তী দেশ, সেই দেশের একজন নায়ককে নিয়ে আপনি দীর্ঘ 2.5 বছর আগে আলটপকা মন্তব্য করলেন তিনি নাকি অভিনয়ই জানেন না। কিন্তু আমাদের এই দেশের অনেক পরিচালক তাকে নিয়ে কাজ করেছেন। আপনি মনে হয় সেই নামগুলো জানতেন না, বা জানলেও তাদেরকে গুরুত্ব দিতে চাননি। কেননা আপনার কথাবার্তায় মনে হয় যখন জিতকে আপনি অপমান করতে পারেন, তাহলে যে কোনো মানুষকে ইন্ডাস্ট্রিতে আপনি অপমান করতে পারেন যে কোনোভাবেই, অতি সহজে। নন্দী মুভিজের হয়ে আপনি কথা বলেছেন। ওই নন্দী মুভিজের যখন অফিস তৈরি হয়, ওই অফিসের শুভ উদ্বোধন কিন্তু এই জিতের হাতেই হয়েছিল। আপনি কি সেদিন উপস্থিত ছিলেন? থাকলে
যদি এই ভিডিওটা আপনার কাছে গিয়ে পৌঁছায় জানাবেন। তাহলে জিৎ সুপারস্টার নয়, জিতকে কোনো প্রয়োজন নেই, জিতের কোনো ফেস ভ্যালু নেই, তার মতো মানুষকে দিয়েই কেন নন্দী মুভিজের নতুন অফিসের উদ্বোধন হলো? সেটা কি কোনোদিন আপনার মনে প্রশ্ন জাগে না? দেখুন, ব্যবসায়িক জায়গা এমনই যেখানে সামান্য কিছু এদিক ওদিক হলে বাপ ছেলে কিংবা দুই ভাইয়ের মধ্যেও খটামটি লেগে যায়। সেই অন্দরের কথাটা আপনি আপনার অন্তরের কথা মনে করে কেন প্রকাশ করলেন? তাহলে এটাও তো সঠিক না। আপনি বলেছিলেন 30শে জানুয়ারির পোস্টে যে বুম্বাদাকে যেমন অপমান করলে ছাড়ব না, দেবকে অপমান করলেও ছাড়ব না। বেশ, তাহলে জিতকে অপমান করতে চাইছেন কেন? এই প্রশ্নটাও তো আমাদের থাকবে। দেখুন, আমার সঙ্গে তো কারো ব্যক্তিগত মেলামেশা নেই, ওঠা বসা নেই, আর কেউ আমায় ব্যক্তিগতভাবে চেনেনও না, আর আপনারা কেউ আমাকে ডেকে এক গ্লাস জলও খাওয়াবেন না। সেই আশাটুকু করাও আমার ভুল। তবে সত্যিটা সত্যি করে বলার প্রয়োজন আছে। হ্যাঁ, আমি অনেক সিনেমাকে খুব একটা খারাপ বলি না, বাংলা সিনেমাগুলোকে চেষ্টা করি যে আমার মতো করে যদি একটু বলা যায়, তার ভালো দিকটাই মূলত তুলে ধরা যায়। যদি সিনেমাটা আরও 2 দিন হলে বেশি চলে, আমি ক্ষুদ্র মানুষ, আমার প্রচেষ্টা এতটুকুই থাকবে। তবে আপনি কি করছেন? যে সিনেমাটা তৈরি হয়ে গেছে, যেই সিনেমাটিকে নিয়ে একটা জলঘোলা পর্যায় তৈরি হয়েছে, হতে পারে আপনার কথাই সত্যি যে নন্দী মুভিজের কাছে 4 কোটি টাকা জিত চেয়েছেন কর্পোরেট বুকিং করে দেওয়ার জন্য, যেটা মুম্বাইয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে মূলত আমরা লক্ষ্য করি, যেখানে দেখা যায় হল ফাঁকা কিন্তু হাউসফুলের তকমা চলছে। তার মানে ওই হলের সমস্ত টিকিটগুলি কেউ বা কারা আগে থেকে তুলে নিয়েছে, দেখানো হচ্ছে ব্যবসায়িক সফল একটি সিনেমা। তা এটা বাংলাতেও হয়নি তা বলতে পারবো না, আপনারাই বিশেষ করে জানেন। তবে একটা কথা ঠিক, যদি জিৎ এই কথাগুলি বলেও থাকেন, সেটা অন্দরমহলের কথা। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাখানি রিলিজ হওয়ার কথা ছিল 27শে মে, সেই রিলিজটা পিছিয়ে গেছে। কবে আদৌ রিলিজ হবে কি হবে না সেটা এখন বিষবাও জলে। তবে আপনার এই পোস্ট পরিষ্কার করে দিল নন্দী মুভিজের কাছে যে 4 কোটি টাকা কর্পোরেট বুকিংয়ের জন্য উনি চেয়েছেন সেটা সত্য। কেননা সবাই কিন্তু জিতের ফ্যান নন, বা অন্যদিকে দাঁড়ালে সবাই কিন্তু দেবেরও ফ্যান নন বা প্রসেনজিতেরও ফ্যান নন। সাধারণ মানুষ, সাধারণ দর্শকেরই সংখ্যা অনেকাংশে বেশি। সেই কারণে আজও কিন্তু কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির বিজয়নগরের হিরে এখনও চলছে। তাহলে এই সব কিছু চলার পেছনে আপনি নন, দর্শক রয়েছে, তাদের বুঝে নিতে দিন। তাদের চাহিদা দিয়ে তারা নিশ্চয়ই করে এই রকম একটি সিনেমাকে দেখতে চাইবে বড় পর্দায়। আর জিৎ নিশ্চয়ই চেষ্টা করবেন, নন্দী মুভিজও চেষ্টা করবেন। আর যদি এরকমটাই হয়, আপনার কথা মতন যে নন্দী মুভিজ বেশ কিছু টাকা চেয়েছেন, যে জিতকে এই সিনেমার সত্যটি কিনে নিতে বলেছেন, তাহলে সেটাও সত্যি আমি ধরে নিচ্ছি। কিন্তু সেটাও তো অন্দরমহলের কথা। সেটা জিৎ হয়তো বলেছেন সত্যি আপনার কথা ধরে যে 6 মাস সময় দিন, আমি দেখছি। তাতে আপনি লিখলেন জিৎ কি ভিখারি হয়ে গেছে? জিতের কাছে কি পয়সা নেই? সুপারস্টারের কি এখন ভিখারির দশা চলছে? তারপরেও চুপ থাকলেন না, আবারও আরেকটি পোস্ট করলেন, চিটিংবাজ ফ্লপস্টার, নামে জিত কিন্তু সম্পূর্ণ হার। বাহ, খুব সুন্দরভাবে আপনি এই পোস্টটি করলেন। দেখুন তো, যে কোনো মানুষকে কি চিটিংবাজ বলে দেওয়া যায়? কয়েকদিন আগে ফিরে যাই, আপনার 8ই এপ্রিলের পোস্ট সাংবাদিক শুভঙ্কর চক্রবর্তীর হয়ে। সাংবাদিক শুভঙ্কর চক্রবর্তী এই রাহুল ব্যানার্জির মৃত্যুর পরে আলটপকা একটি মন্তব্য করে ফেলেন, যেটি যিশু বিশেষ করে ক্রোধান্বিত হন। তিনি পরিষ্কার বলে দেন, তুমি এখান থেকে চলে যাও, তুমি না জেনে কেন কথা বলছো? দীর্ঘ 8-10 মাস যেই মানুষটা কোনো নেশার বস্তু ছুঁয়েও দেখেন না, সেই মানুষটাকে তুমি নেশাগ্রস্ত কেন বলছো? কেন এরকম সময় যেখানে সেই মানুষটাই বেঁচে নেই তাকে নিয়ে নিন্দা চর্চা করছো? তার জীবনের এমন একটা কলঙ্কময় দিককে সবার সামনে তুলে ধরতে চাইছো। তুমি ইমিডিয়েট বেরিয়ে যাও। তারপরেও তিনি সেই জায়গায় দাঁড়িয়ে অনেক আদব কায়দা দেখাতে শুরু করেন। তখন টেকনিশিয়ানদের কিছু অংশ উত্তেজিত হয়ে তাকে বের করে দেয়, গায়ে হাতও তোলে, কেননা তার ব্যবহারের কারণে। কিন্তু আপনি এমন একজন মানুষ, ওই শুভঙ্কর চক্রবর্তীকে তার কথার জন্য সাপোর্ট না করেও
তাকে মারা ঠিক হয়নি সেই বিষয়ে দাঁড়িয়েছিলেন। তাহলে শুভঙ্কর চক্রবর্তীর মতন একজন সাংবাদিককে যদি আপনি সম্মান ফিরিয়ে দিতে পারেন বা প্রচেষ্ট হন, তাহলে জিতের ক্ষেত্রে কেন সম্মানটা আপনি এত হানি করলেন চিটিংবাজ বলে, ফ্লপস্টার বলে? তাহলে এখানেই প্রশ্ন এসে যায়, আপনার কোনো ব্যক্তিগত বিদ্বেষ রয়েছে, পুরাতন কোনো রাগ রয়েছে, যেটা আপনি এইভাবে নন্দী মুভিজের ঘাড়ে বন্দুক রেখে একেবারে উগলে দিতে চাইছেন। আর তার সপক্ষে প্রতিফলন আরেকটি পোস্ট, আবারও জিতকে বিঁধলেন। তারই একটি সিনেমার ডায়লগ দিয়ে আপনি অন্যভাবে তাকে বিঁধলেন এবং তার অনেকগুলো দিক তুলে ধরলেন। প্রডিউসারকে মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ভেন্ডারদের পেমেন্ট ফু দিয়ে খা। দেবের যারা সমর্থক, দেবিয়ান্সরা, তারাও কিন্তু জিতকে নিয়ে এই ধরনের কথা সমর্থন করেননি। আমি কিন্তু কমেন্ট সেকশন বিলক্ষণ দেখে তবেই আপনার সম্বন্ধে এই কথাগুলি বলছি, দায়িত্ব নিয়ে বলছি। আমার বক্তব্য হচ্ছে, এটা নন্দী মুভিজের ঘটনা। নন্দী মুভিজ যদি তার ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রামে লিখত, তাহলেই যথার্থতা পেত। কেননা যার জিনিস তাকে বলতে দিন। আপনি তার হয়ে বলছেন, নিশ্চয়ই কোনো আপনার এখানে স্বার্থ জড়িয়ে আছে। তবে আপনি কি এরকমভাবে প্রত্যেকের হয়েই কথা বলেন, যেভাবে দেব, কোনো সময় শুভঙ্কর চক্রবর্তী, কোনো সময় নন্দী মুভিজের হয়ে কথা বলছেন? তাহলে জিতের নামে ব্যতিক্রমী কোথা থেকে একটা ভাবনা প্রকাশ এলো? জিতকে ফ্লপস্টার তো বলেছেন, তবে তার জন্মদিনের দিন যে জনসমুদ্র তার বাড়ির সামনে এসে আছড়ে পড়ে, সেটা কি কোনো দিন লক্ষ্য করেছেন? দেখেছেন যে জিতের ক্রেজ কতটুকু? ধরলাম 10 বছর ধরে তার কোনো সিনেমা ব্যবসায়িক সফলতা পায় না। তবে একটি কথায় আপনার সঙ্গে আমি সহমত পোষণ করছি, কেননা আপনার আগে এই কথাটি আর একজনের মুখেও শুনেছি একটি আলাপচারিতায়। সম্রাটবাবু বলেছিলেন একটি আলাপচারিতায় যে যদি সুপারস্টার মেগাস্টারই হয়, জিৎ, দেবের মতন নায়ককে কেন সর্বসময় নিজেদের প্রোডাকশন হাউসের থেকে একটা সিনেমা তৈরি করতে হয়? এরকম কোনো কি প্রোডাকশন হাউস নেই যারা নিঃস্বার্থভাবে সম্পূর্ণ খরচ করে দেব বা জিতকে নিয়ে কোনো সিনেমা করতে পারে? সেরকমটা কি কেউ নেই? বাংলায় কি এরকম কোনো প্রযোজক নেই? সেটা কিন্তু অতি সত্য কথা, যেটা বুম্বাদাকে নিয়ে করতে চান। কিন্তু সত্যিই দেব এবং জিতকে নিয়ে ইদানিংকালে তো আমি কোনো সিনেমাই দেখলাম না যে তাদের নিজস্ব প্রযোজক সংস্থা জড়িত নেই। আমি কিন্তু কারো সপক্ষে বা বিপক্ষে নই, তবে আপনি যেভাবে কথা বলেছেন আর ওই সম্রাট যেভাবে কথা বলেছেন, দুটোর মধ্যে আকাশ পাতালের ফারাক রয়েছে। আপনি যে ভাষায় আক্রমণ করছেন, মানুষটা আদৌ বাংলা সিনেমার কোনোদিন করার প্রচেষ্টাও রাখবেন কিনা, ভাববেন কিনা, এটাই একটা প্রশ্নের মুখে চলে আসবে। কিন্তু তাকে ফ্লপস্টার বলার আগে মাত্র কয়েকটা মাস পিছিয়ে গিয়ে একটা ওটিটি প্ল্যাটফর্মের যদি কন্টেন্টটাকে লক্ষ্য করেন, যেখানে সারা ভারতবর্ষ তাকে তবা তবা করেছে, তারপরে তার যথেষ্ট নাম বেড়ে গেছে, তিনি অভিনেতা হিসাবে একেবারে একটা খুব নামী জায়গায় পৌঁছে গেছেন, উচ্চ অলিন্দে চলে গেছেন। আপনার পছন্দের বোম্বাদাও সেটা স্বীকার করেছেন, যে কারণে এই ফেডারেশন বলুন, গিল্ড বলুন, সেখান থেকে বেশ কিছু মানুষ লালবাজারে একটা আবেদনপত্র জমা করেছিলেন। ওই ডায়েরি বলুন, এফআইআর বলুন, সেটা করেছিলেন। জানিয়েছিলেন সামাজিক মাধ্যমে বেশ কিছু মানুষ এমনভাবে কথা বলছেন, একেবারে প্রত্যেকটা সেলিব্রিটিকে নাম ধরে ধরে যেভাবে তাদের অশ্রদ্ধা করছেন, গালিগালাজ করছেন, তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। সেখানে অনেক আপনার পছন্দের অপছন্দের মানুষজন জড়িত ছিল। তাহলে তারা যে কারণে সেদিনকে লালবাজারে পৌঁছেছিলেন, সেই কারণটার মধ্যে আপনার এই পোস্টগুলো পড়ে না? জিতের বিরুদ্ধে যেভাবে কথা বলেছেন, আপনার বিরুদ্ধেও তো সেই একই প্রশ্ন ওঠা উচিত, তাই না? যারা শুনছেন এই ভিডিওটা, আপনারা নিশ্চয়ই করে কমেন্ট সেকশানে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন। আর যেটা বলি, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর
যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। যারা ফেসবুক পেজে এই ভিডিওখানি দেখছেন তারা পেজটিকে ফলো করে আমার পাশে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন, আবারও বলি আনন্দে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। নমস্কার। গ্রিন ডায়েরি সাবস্ক্রাইব করতে হবে।